হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট। আমি তোমাদের দেবজিৎ দা। আমি চলে এসেছি প্রথমত অর্গানিক কেমিস্ট্রি জিওসি পার্টটা নিয়ে। শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই যে জিওসি পার্টটা, এই জিওসি পার্ট থেকে জিওসি পার্ট হচ্ছে অর্গানিকের একেবারে হচ্ছে যে বেসিক না জানলে মানে এটা না জানলে 12 যখন হচ্ছে যে অনেক নিয়ম রিয়াকশন বা বড় বড় রিয়াকশন সেখানে এগুলো প্রতিটি ধাপে ধাপে কাজে লাগে, ঠিক আছে? তাই জন্য এটা তোমাদের করতেই হবে। আর আমি তোমাদের এটা করতে প্রায় 10টা লেকচার তো লাগবে, ঠিক আছে? আমি তোমাদের এটা পুরো বেসিক থেকে পড়ানোর চেষ্টা করবো, পুরো বেসিক থেকে। তার জন্য তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। এবার আমরা শুরু করে দিই, আর বেশি কথা না বলি, চলো। দেখো, অর্গানিক কম্পাউন্ডস এর ইতিহাস সম্পর্কে একটু না জানলেই, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড প্রথম যিনি হচ্ছে যে আবিষ্কার করেন বা হচ্ছে প্রথম পর্যবেক্ষণ যিনি করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ভোলার, সায়েন্টিস্ট ভোলার। বিজ্ঞানী ভোলার কি করেন প্রথম হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানেট নামে একটা অজৈব যৌগ, অ্যামোনিয়াম সায়ানেট নামক অ্যামোনিয়াম সায়ানেট এটা কি না NH4 NCO NH4 CN, এটা কি অজৈব কম্পাউন্ড বা অজৈব যৌগ। এখান থেকে তিনি প্রথম ইউরিয়া আবিষ্কার করেন, জৈব যৌগ। ইউরিয়া সংকেত কি না NH4 NH2। ইউরিয়া হচ্ছে জৈব কম্পাউন্ড, জৈব যৌগ। এটা তোমাদের কিছুটা মনে দেওয়ার জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন নিয়ে কিছু তো কথা বলতেই হবে, কেন কার্বনটি অর্গানিক কেমিস্ট্রির মুখ্য উপাদান বলা হয়, এটা একটু জেনে নিতে হবে, ঠিক আছে? এটা তোমরা নোট করে নাও পজ করে, ঠিক আছে? তাহলে অর্গানিক কেমিস্ট্রির মুখ্য উপাদান বা জৈব রসায়নের মুখ্য উপাদান কোন হচ্ছে কার্বন। কার্বন কেন? তাই কিছু কার্বনকে নিয়ে কিছু কথা না বলতে হবে, কিছু কথা কার্বনকে নিয়ে বলা যায়। কার্বনের ভ্যালেন্সি কত বা কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। কার্বন 1s2 2s2 2p2, এর ভ্যালেন্সি কত? এর ভ্যালেন্সি হচ্ছে 4, ঠিক আছে? আর কার্বনের আরেকটা যে প্রপার্টির জন্য হচ্ছে যে একে অর্গানিক কেমিস্ট্রিতে চুজ করা হয়েছে বা অর্গানিক কেমিস্ট্রির মুখ্য উপাদানকে বলা হয়, তার একটা মুখ্য কারণ হচ্ছে এর হচ্ছে যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে সেলফ লিঙ্কিং প্রপার্টি। বা নিজেদের সাথে বন্ধন করার যে টেন্ডেন্সিটা, সেটা হচ্ছে যে সেলফ লিঙ্কিং প্রপার্টি, যেটা কার্বনে খুবই বেশি। তাই হচ্ছে যে এরকম কার্বন, এটা অ্যাজ এ এক্সাম্পল বলা যেতে পারে যে কার্বন এরকম। আর যেহেতু বললাম যে কার্বনের ভ্যালেন্সি 4, মানে কার্বন সাথে 4টে হাত, মানে 4টে অ্যাটম এর সাথে যুক্ত হতে পারবে।
সবসময় আমি এরকম করে দেখাবো, কারণ তোমরা যেহেতু বিগিনার তাই তোমাদের জন্য তোমরা সবসময় এরকম করে লিখবে, কার্বন 4টে হাত সবসময় বুঝিয়ে যাবে, ঠিক আছে। আর এটা সেলফ লিঙ্ক প্রপার্টি বলতে এটা এরকম বোঝাচ্ছে যে কার্বন কার্বনের সাথে এরকম করে ইনফাইনাইট পর্যন্ত এরকম যুক্ত হতে পারে, এটা হচ্ছে সেলফ লিঙ্ক প্রপার্টি, কার্বনের একটা অন্যতম হচ্ছে যে বৈশিষ্ট্য বা বলতে পারে, ঠিক আছে। আর কি বলা যেতে পারে, কার্বন ও হাইড্রোজেন ঘটিত জৈব যৌগ, এটা মুছে নোট করে নেব, পদগুলো তোমরা নোট করে নেবে। হাইড্রোকার্বন সম্বন্ধে কিছু জেনে নেবে, হাইড্রোকার্বন জিনিসটা কি, ঠিক আছে, কারণ হাইড্রোকার্বন এই ওয়ার্ডটা আমাদেরকে পরে আরো বারবার শুনতে হতে পারে, শুনতে হবে আর কি। তো হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন 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 সহযোগে যে জৈব যৌগ উৎপন্ন সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত অর্গানিক কম্পাউন্ড হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড হলো হাইড্রোকার্বন। কয়েকটা এক্সাম্পল দেখে বুঝতে পারবে। এই যেমন ধরে নাও CH3 এটা একটা হাইড্রোকার্বন, CH3 এটা একটা হাইড্রোকার্বন, মানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন সহযোগে যে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে। এই ওয়ার্ডটা কতগুলো হতে পারে এটা বলে রাখো, এটা নোট করে নাও। এবার হচ্ছে কার্বনের একটা হচ্ছে যে অন্যতম প্রপার্টি, সেটা নিয়ে একবার ছোট করে একবার আলোচনা করে নিই, যেটা একটু আগে আমি বললাম সেলফ লিঙ্কিং প্রপার্টি। সেলফ লিঙ্কিং প্রপার্টি বা এটাকে ক্যাটালিসিস প্রপার্টিও বলা হয়, ঠিক আছে। এটা কি আসলে যেটা বললাম যে কার্বন হচ্ছে যে নিজেদের সাথে বন্ধন করার যে প্রবণতা সেটা হচ্ছে সেলফ লিঙ্কিং প্রপার্টি বা ক্যাটালিসিস প্রপার্টি। ওটা কি হয় দেখো, এটা কয়েক প্রকারের হয়। আমি তোমার যে বললাম যে তোমরা যেহেতু বিগিনার তাই সবসময় তোমরা কার্বনের 4টা হাত বসিয়ে দেবে আর এইভাবে লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে, ঠিক আছে। এটা কি এটা এরকম ইনফাইনাইট পর্যন্ত লিখতে পারে, ডট ডট দিয়ে রাখা, যেটা যত বেশি বাড়ানো যেতে পারে বা অনেকটাই বড় হয়, যেটা যেমন হাইড্রোকার্বন বা যেটা যেমন কম্পাউন্ড হয়। এটা হচ্ছে যে এটা কি না মুক্ত শৃঙ্খল, সরল মুক্ত শৃঙ্খল বা এটা কি শাখাবিহীন মুক্ত শৃঙ্খল। এইটাকে কি বলা হয়, এটা দেখো একটা শাখা আছে, ঠিক আছে। আমি 4টা ভোজি বললাম, এটা একটা শাখা আছে, এটা তাই বলবো শাখা যুক্ত মুক্ত শৃঙ্খল, ঠিক আছে। আর একটা এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল, এটা পাশে করলাম আমি, এটা হচ্ছে কি বদ্ধ শৃঙ্খল, শাখা বিহীন বা শাখা যুক্ত হতেই পারে, আমরা লিখে রাখবো বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল বোঝা গেছে যে সেলফ লিঙ্কিং প্রপার্টি মানে কতগুলো, মানে কিভাবে তারা নিজেদের সাথে যে বন্ডটা করে থাকে, মানে কত টাইপের। একটা হচ্ছে শাখা বিহীন, এটা যেমন শাখা নেই, মানে যে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ আছে এটা শাখা যুক্ত, আর এখানে এটা হচ্ছে যে শাখা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। দেখো এর হচ্ছে এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক কম্পাউন্ড বলা হয়, ঠিক আছে। এটা পজ করে তোমরা নোট করে নাও। এবার আমরা কথা বলবো কার্বন হাইব্রিডাইজেশন
সংকরণ অবস্থা, হাইব্রিডাইজেশন বা সংকরণ অবস্থা। তোমরা বাংলার সাথে ইংরেজিটাও এখন থেকে নোট করে রাখো, সংকরণ অবস্থা। কার্বনের সংকরণ অবস্থা কি? কার্বনের যোজিত চাপ, কার্বনের তিনটে হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরণ অবস্থা হয়, কি sp3 sp2 sp। কখন কি হবে দেখি, যখন চারটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন হবে, তখন সেটা হচ্ছে যে sp3 হাইব্রিড। সিগমা বন্ধন যখন চারটে সিগমা বন্ধন, তখন সেটা হচ্ছে যে sp3। যখন সিগমা বন্ডের সঙ্গে যখন থাকে তিনটি, পাই বন্ড একটা, তখন সেটা হচ্ছে যে sp2 হাইব্রিড। কারণ চারটে হাত তো তোমার কাছে ভরাতেই হবে। দেখো এখানে তিনটে, এখানে একটা, মোট চারটে। এখানে কটা? চারটে। কারণ চারটে হাত তো কার্বনের যোজিত চাপ, তাই চারটে হাত ভরাতেই হবে। এখানে কি, এখানে কটা হবে? এখানে সিগমা সমান 2, পাই সমান 2, মানে দুটো সিগমা দুটো পাই, এটা করতে হবে। এবার দেখো এখানে এস ক্যারেক্টার দিয়ে কখনো কোশ্চেন আসে, তাই এস ক্যারেক্টার জেনে রাখো। এখানে এটা ধরে নিলাম যদি 100 ভাগের 3 ভাগ রয়েছে, মানে sp3 হাইব্রিডাইজেশনে 100 ভাগের 3 ভাগ রয়েছে যে p, আর 1 ভাগ রয়েছে s। তার মানে s পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কত? পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সমান 4 ভাগের 1 ভাগ, মানে 25%। এখানে কত? পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সমান 3 ভাগের 1 ভাগ, মানে 33.3%। আর এখানে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার ইকুয়াল টু, এটা দেখো দুটোই একটা করে আছে, এটা 50%। তাহলে হচ্ছে যে s ক্যারেক্টার সর্বাধিক কোথায়? না sp হাইব্রিডাইজেশনে হচ্ছে যে s ক্যারেক্টার সবথেকে বেশি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর একটা রিলেশন আছে যে ইলেকট্রোনেগেটিভিটির সাথে, এটা আমি মনে রাখতে পারবো যে ইলেকট্রোনেগেটিভিটি varies as percentage of s character। বুঝলে? এই রিলেশনটা লিখে রাখো, আর এটা পজ করে তোমরা শুনে নাও। তাহলে এবার সিগমা আর পাই বন্ডের ব্যাপারে একবার জেনে নিই ছোট করে। এটা আমি একটা কম্পাউন্ড নিলাম সি। এখানে এটা কি আছে? এটা হচ্ছে সিগমা বন্ডের দুটো জয়েন্ট, সিগমা বন্ডের, মানে এখানে কটা সিগমা? এখানে একটা সিগমা, ঠিক আছে? আর একটা কম্পাউন্ড নিলাম, এরকম একটা কম্পাউন্ড এটা কি? এটা হচ্ছে একটা সিগমা একটা পাই। আর একটা কম্পাউন্ড নিলাম সি ট্রিপল বন্ড সি, এখানে কি? একটা সিগমা 2 পাই। সবসময় এটা মনে রাখবে, সিগমা বন্ড সবসময় একটাই হবে, সিগমা বন্ড একটাই হবে, আর বাকি দুটো পাই বন্ড, ঠিক আছে? একটা সিগমা এখানে ডবল বন্ড আছে, একটা সিগমা একটা পাই। এখানে ট্রিপল বন্ড আছে, সবসময় একটা সিগমা 2 পাই, ঠিক আছে? বোঝা গেছে? চলো এবার নেক্সট টপিক পাই বন্ড সম্বন্ধে কিছু কোশ্চেন করে নেওয়া যাক, তাহলে তোমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাক। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এগুলো চেষ্টা করো, বা আমি করে দিচ্ছি, তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া। দেখো কোশ্চেনটা হলো যে এই কম্পাউন্ডটিতে, এই যৌগটাতে মোট কতগুলো পাই বন্ড এবং সিগমা বন্ড আছে। দেখো আমি এটাকে ভেঙে পাশে লিখলাম, যেরকম তোমাদের বললাম যে তোমরা বিগিনার, তাই তোমাদের এইভাবে লিখবে সবসময় এরকম, যাতে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। বোঝা গেছে? দেখো চারটে আমি বুঝিয়ে দিচ্ছি। আর কোশ্চেন কি বললাম না, মোট কতগুলো সিগমা বন্ড পাই বন্ড আছে, মানে মোট সিগমা বন্ড ও পাই বন্ডের সংখ্যা কতগুলো। দেখো এখানে নিশ্চয়ই পাই বন্ড তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে ডবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড থাকলে তাহলে একটা করে পাই বন্ড এরকম করে থাকতো, কিন্তু দেখো এখানে সবগুলোই সিগমা। তাহলে দেখো সিগমা বন্ড কতগুলো? 1 2 3 4 1 2
1 2 3 4 5 6 7 মোট সিগমা বন্ড কটা 7। এবার তোমরা হয়তো এই কম্পাউন্ডটা দেখে যদি কম্পাউন্ডটা দেখে বলবে যে এখানে সিগমা বন্ড একটা, কারণ তোমরা এই স্ট্রাকচার যদি না আঁকো তাহলে এই ভুলটা হয়ে যাবে। হয়তো বলে দিলে যে এখানে দেখে একটা সিগমা বন্ড দেখে এটা বলতে যে সিগমা বন্ড একটা, এটা ভুল। এটা ওই জন্য তোমাদেরকে বললাম যে এটার উপর করে দেখে নিতে। চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। নেক্সট এক্সাম্পল এখানে তোমরা হয়তো দেখে বলবে কটা সিগমা, সিগমা বন্ড এখানে একটা এখানে একটা, তাই সিগমা বন্ড দুটো আর পাই বন্ড একটা, এটা মারাত্মক ভুল। এটা কি করবো, এবার আমরা এরকম করে ভেঙে ভেঙে আঁকবো। এবার দেখুন মোট সিগমা বন্ড কতগুলো আছে, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে, চারটে, পাঁচটা, আর এখানে একটা ছটা, এখানে একটা সাতটা, আটটা। মোট সিগমা বন্ডের সংখ্যা কটা, আটটা। পাই বন্ড কটা, একটা। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এইগুলো একদম করবে না, ঠিক আছে? আর একটা এক্সাম্পল নেওয়া যায়। আর এক্সাম্পল কি নেওয়া যেতে পারে, চলো CH ট্রিপল বন্ড CH। এখানে তোমরা দেখে বলবে যে সিগমা বন্ড কটা, যেহেতু তিনটে ট্রিপল বন্ড আছে সিগমা বন্ড বলবে একটা, পাই বন্ড দুটো। এটা মারাত্মক ভুল। কি করবো না, আমি তোমার বললাম যেটা যে ভালো করে এঁকে লিখতে হবে। সিগমা বন্ড কটা আছে, সিগমা বন্ড আছে এখানে একটা, এখানে একটা, দুটো, আর এখানে একটা, তিনটে। পাই বন্ড কটা, পাই বন্ড দুটো, এখানে দুটো পাই বন্ড। বোঝা গেছে? এখানে আমি কিছু এক্সাম্পল করিয়ে দিলাম তোমাদের ডিপিটিতে, অর্থাৎ যেটা ডেইলি প্র্যাকটিস প্রবলেম আমরা তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে প্রোভাইড করবো, যেটা তোমাদের ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের প্রত্যেক দিনের ডিপিপি আর প্রত্যেক দিনের ক্লাসের সাথে ডিপিপি দেওয়া থাকে, ঠিক আছে? সেখানে আমরা কিছু 10-15টা বা 20টা করে কোশ্চেন দিয়ে রাখবো, যেটা পড়ানো তার বেসিস করে, ঠিক আছে? মুছে দিলাম, তোমরা পজ করে নোট ডাউন করে নিও। এবার আসি সংকরণ অবস্থা নির্ণয় করবো বা হাইব্রিডাইজেশন চেক করবো। যে দেখালাম না যে কার্বনের তিনটে হাইব্রিডাইজেশন হয়, sp3 sp3 sp2 sp, এইগুলো আমরা চেক করবো যে কোন কার্বনটা কোন কি হাইব্রিডাইজেশন আছে সেরকম। আমি এটা পাশে লিখে রাখলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। আর একবার লিখে দিলাম sp3 বলে কি হয় না, চারটে সিগমা, কোনো পাই বন্ড। sp2 বলে কি হবে, sp2 হলে 3 সিগমা, পাই বন্ড। আচ্ছা sp হলে কি হবে, sp হলে 2 সিগমা আর পাই সমান পাই 2, এখানে পাই 0। বুঝা গেছে? তোমরা বুঝিয়ে নাও। আমি বললাম যে কার্বনের ভ্যালেন্সি চারটে, সবসময় চারটে করে বোঝাতে হবে। এখানে তো দুটো সিগমা দুটো পাই, 2 2 4, তিনটে সিগমা একটা পাই, 3 1 4 4। বুঝা গেছে? এবার চলো হাইব্রিডাইজেশন চেক করবো। কিছু কম্পাউন্ড আমি আঁকবো, ঠিক আছে? এক্সাম্পল হাইব্রিডাইজেশন চেক। एग्जाम्पल আমি এগুলো एग्जाम्पल দিয়ে দিই, তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেব। এক নম্বর एग्जाम्पल কি আছে, নির্মাণ CH3 এর নাম হচ্ছে যে মিথাইল সায়ানাইড। আমি যখন আইপিএসি নামকরণ করাবো তখন তোমাদের এগুলো ভালো করে ধরে ধরে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে মিথাইল সায়ানাইড। এটা কিভাবে আছে এখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে না, যে কেমন ভাবে আছে, এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? দেখো এটা এরকম আছে, কেমন করে দেখাম, দেখে নাও। C ট্রিপল বন্ড N, ঠিক আছে? দেখলে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে কত কিছু মশলা। এবার দেখো এইগুলো দেখো, আর এটা করতে এখানে কটা সিগমা, 1 2 3 4টে সিগমা, 4টে সিগমা হলে ছিল sp3, তাহলে এই কার্বনটা sp3 হাইব্রিড। এই কার্বনটা কি হাইব্রিড? দেখো এখানে তিনটে বন্ড আছে, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে কি, একটা সিগমা দুটো পাই, আর একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা, দুটো সিগমা দুটো পাই, দুটো সিগমা দুটো পাই হচ্ছে sp। বোঝা গেল? এটা বোঝা গেল? আশা করি বোঝা গেছে। 2 নম্বর আরেকটা एग्जांपल দিয়ে দাও, আর এক্সাম্পল দাও।
অ্যাসিড নেওয়া হয়। এই অ্যাসিডের নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, যখন আইপিসি নামকরণ করা হবে তখন এইসব ব্যাপারে ডিটেলসে পুরো আলোচনা করবো বেসিক থেকে। এখানে এটা তো এই দিলাম কেমন করে আছে। এবার দেখো এখানে এই কার্বনটাকে দেখো, এই কার্বনে এই একটা সিগমা, এই একটা সিগমা, এখানে একটা সিগমা, একটা পায়, তাহলে মোট কটা সিগমা? তিনটে সিগমা একটা পায়, তিনটে সিগমা একটা পায়, কি sp2। বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি বুঝে যাওয়ার কথা। একটা এক্সাম্পল নেওয়া যাক, আর একটা অ্যাসিড নেওয়া যাক CH3COOH, এর নাম হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, সব আমি নামকরণ করানোর সময় পাবো। তো এটা কিভাবে আছে দেখো, CH, এখানে তিনটি আমি যেমন করে বললাম যে এরকম করে হাত ফাঁকা ফাঁকা করে আঁকবে, কার্বন সবসময় চারটে হাত বোঝাবে, ভুল হবার সম্ভাবনা এত রকম। এখানে কার্বন কটা? চারটে সিগমা, চারটে সিগমা হলে কি করতে হবে? চারটে সিগমা হলে sp3। এটা কি একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, তিনটে সিগমা একটা পায়, তিনটে সিগমা একটা পায়, তাহলে কি দেখে sp2। বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি বোঝা গেছে। একবার পজ করে এটা দেখি নাও, নোট ডাউন করে মুছে নাও। আর একটা এক্সাম্পল দেখেন, 4 নম্বর CH3CH CH3CH double bond CH C triple bond CH3। দেখো এখানটা এটা তো এটা ভেঙে দেওয়া হবে, কারণ এর ভিতরে অনেক কিছু মশলা লুকিয়ে আছে, হাইড্রোজেন গুলো আলাদা করে দেওয়া হবে। দেখো আমি সবসময় বলেছি যে কার্বনের সবসময় হাত এরকম করে বের করিয়ে দেবে, মানে বার করিয়ে লিখবে, তাহলে হচ্ছে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, আর ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। যেটা আমি বারবার বলছি, আশা করি বুঝতে পারছি। এবার দেখো চারটে সিগমা, আর কিছু বলার অপেক্ষা রাখুন, চারটে সিগমা। এখানে কটা সিগমা? তিনটে সিগমা একটা পায়, তিনটে সিগমা একটা পায় sp2। এখানে কত? তিনটে সিগমা একটা পায় sp2। এটা কত? দুটো সিগমা দুটো পায় sp। এটাও কত? sp। এটাও sp। এটা কি sp3, চারটে সিগমা sp3। এবার বড় বোঝা গেছে নাকি কমেন্ট করে জানাবো, বোঝা গেল। ঠিক আছে, আর অসুবিধা থাকলেও জানাবো, তাহলে আমরা পরের ভিডিওতে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এক্সাম্পল তো 4-5টা করে দেখাচ্ছি, 3-4টে করে। আরো এক্সাম্পল আছে যেগুলো আমি তোমাদের ডিভিডিতে দিয়ে দেবো, যেটা তোমরা হচ্ছে যে হোম টাস্ক, এজ এ হোম টাস্ক তোমরা ওটা বাড়িতে করবে। ঠিক আছে, ডিভিডিতে দিয়ে দেওয়া থাকবে, তোমরা সেগুলো করবে। চলো এটা নোট ডাউন করে না, আমি মুছে দেবো। এবার সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ কাকে বলে, বা স্যাচুরেশন কম্পাউন্ড নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে, অল্প করে, খুব সহজ জিনিস, সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ কাকে বলে না, কার্বন পরমাণুগুলো যখন, আমি উদাহরণ দিচ্ছি, আগে উদাহরণ দিচ্ছি তারপর সঙ্গে দেবো, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, CH3 CH2 CH2, এটা হলো সম্পৃক্ত যৌগ। কেন সম্পৃক্ত যৌগ? সম্পৃক্ত যৌগের সংখ্যাটা দেখে আসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। যখন হচ্ছে যে কার্বনগুলো, যখন কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে এক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন তাকে
সম্পৃক্ত যৌগ বলে। দেখো এবার এক্সাম্পলের সাথে এটা মিলিয়ে দেখো, যখন কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে এক বন্ধন মানে সিঙ্গেল বন্ড, মানে কি সিঙ্গেল বন্ড, দেখো এখানে সব কার্বনগুলো একে অপরের সাথে সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড মানে এই দেখুন এই সিঙ্গেল বন্ড, তখন তাকে কি বলা হচ্ছে যে সম্পৃক্ত যৌগ। বোঝা গেল? এবার নিশ্চয় অসম্পৃক্ত যৌগ কাকে বলে এবার নিশ্চয়ই তোমরা আস্তে আস্তে বুঝে গেছো, আমি তো একবার বলে দিচ্ছি। অসম্পৃক্ত যৌগ একেবারে সম্পৃক্ত যৌগটা হয়ে গেল। এবার অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ কাকে বলে না, যখন কোনো আগে এক্সাম্পল দিয়ে দিলাম, ডবল বন্ড দিয়ে দিলাম, যখন কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে কোনো না কোনো এক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে কোথাও না কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে যুক্ত থাকে, একে অপরের সাথে কোথাও না কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন থেকে অসম্পৃক্ত যৌগ বলে। অসম্পৃক্ত যৌগ বলে। যদি আমি এটা আমি পুরো নিজের ভাষাতে বোঝাচ্ছি, নিজের পুরো মানে পাতি বাংলা ভাষাতে বোঝাচ্ছি, তাকে বোঝানো, ঠিক আছে? তাহলে কি বুঝলে, যখন কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে কোথাও না কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন থেকে অসম্পৃক্ত যৌগ বলে। দেখো এখানে কিন্তু সিঙ্গেল বন্ড আছে, এখানে ডবল বন্ড, তার মানে তোমরা হয়তো বলবে যে এখানে সিঙ্গেল বন্ড আছে মানে এটা সম্পৃক্ত যৌগ, কিন্তু না। যখনই সিঙ্গেল বন্ড থাকতেই পারে, কিন্তু যখনই ডবল বন্ড বা ট্রিপল বন্ড যখনই চলে যাবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। বোঝা গেছে? আর এক্সাম্পল দেখেন, আর কি হবে, এইটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH, এটা কি, এটা হচ্ছে যে অসম্পৃক্ত যৌগ। কোথাও না কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই হলো। আর একটা কম্পাউন্ড দেখা দিলাম, দেখো CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C CH, এটা হয়ে গেল CH2 CH ডবল বন্ড CH। দেখো এখানে দেখো দ্বিবন্ধন ত্রিবন্ধন এক বন্ধন, অর্থাৎ সিঙ্গেল বন্ড ডবল বন্ড ট্রিপল বন্ড সবগুলোই আছে। এটা দেখে তুমি কি বলবে, আমি কি বললাম যে যখন কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে কোথাও না কোথাও যে কোনো জায়গায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকুক না কেন, সেটাকে অসম্পৃক্ত যৌগ বলে। সিঙ্গেল বন্ড থাকতেই পারে, যখনই দেখবো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে এসেছে, তাহলে সেটা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে? চলো আরো কিছু উদাহরণ দিয়ে আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আশা করি বোঝা গেছে, তবু আমি আরেকবার বলবো। দেখেন উদাহরণের সাহায্যে কাজ করবো। এরকম একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছি CH C2H, বলবে এটা অসম্পৃক্ত না সম্পৃক্ত, এটা বুঝবো কি করে? দেখো এমন করে দিয়ে দিয়েছি তুমি কিছু বুঝতে পারবে না বাইরে দিয়ে এটা কি দেওয়া, সেটা কি করতে আমাদেরকে ভাঙতে হবে। দুটো কার্বন, আমি কি করবো, কার্বনের চারটে হাত আমাকে বোঝাতে হবে, এই হাত করে দিলাম, চারটে হাত। কি দেখলাম না, হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন তার মানে একে দুটো দিলে হবে না, একে একটা করে দিতে হবে। আর দেখো আর দুটো হাইড্রোজেন হয়ে গেছে, দুটো কার্বন দুটো হাইড্রোজেন হয়ে গেছে, আর কিন্তু আমাদের হাইড্রোজেন বাড়াতে হবে না, তার মানে এই বন্ডগুলো মুছে দিতে হবে। বুঝলে? এবার কি হলো, আর কার্বন কটা হাত আছে, এই কার্বনে দুটো হাত আছে, আরো দুটো হাত লাগবে, তার মানে নিচে ট্রিপল বন্ড আছে। এবার দেখে না, বুঝে গেছে C2H। এবার তোমরা বলো এটা সম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত যৌগ? আমি কি বললাম, যখনই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেখানে থাকবো না কেন, থাকলেই সেটা হয়ে যাবে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ। আরেকটা এক্সাম্পল দিই, C2H6। এরকম দেখে তো কিছু বোঝা যাবে না, এটাও এরকম করে আঁকতে হবে, দেখে নাও। আমি কি করবো, কিছু তো জানি, আমি শুধু জানি কার্বনে চারটে হাত আছে, চারটে হাত আমি করে দিলাম, চারটে হাত হয়ে গেছে। এবার দেখো হাইড্রোজেন পড়েছে 6টা, তার মানে এখানে তিনটে যাবে, এটা নিশ্চয়ই এখন পর্যন্ত বোঝা গেছে। এখানে তিনটে করে দিলাম, এখানে তিনটে। এবার তোমরাই বলো C2H কম্পাউন্ড হয়ে গেল, ঠিক আছে?
এবার তোমরা এবার এটা কি হবে, সব জায়গায় এই দেখো কার্বন কার্বন মধ্যে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন মধ্যে সিঙ্গেল বন্ড আছে মানে এটা সম্পৃক্ত যৌগ। আশা করি বোঝা গেছে সবার, বোঝা গেছে সম্পৃক্ত যৌগ। এই গেল তোমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ বোঝালাম। এবার এগুলো এগুলো আর বাকি এক্সাম্পল বা কোশ্চেন আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা করে নেবে। নতুন কিছু নতুন ভাবে বলার নেই, তোমরা একটা নোট ডাউন করে নাও পজ করে। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ সম্বন্ধে আর একটু বলার আছে। এটা আমি তোমাদের নামকরণের সময় আরো ডিটেইলস সেটা বলবো। সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগটা হচ্ছে সম্পৃক্ত যৌগ অ্যালকিন। সম্পৃক্ত যৌগ অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে অ্যালকিন মানে এইটা, এই সি সি যখন নামকরণ করবো তখন বলবো এটা হচ্ছে অ্যালকিন। যখন এদের মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকবে তখন সেটাকে বলে অ্যালকিন, ঠিক আছে। আর অসম্পৃক্ত যৌগটা অসম্পৃক্ত যৌগ মানে কি বললাম, যেটা ডবল বন্ড থাকতেও পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। এটা অ্যালকিন, এটা কিনা দেখে নেবে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন। আর হচ্ছে আরেকটা হয় অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইনটা কি, অ্যালকাইনটা এরকম টাইপের হয়, বুঝলে। এর নামকরণের সময় আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, এটা শুধু এখানে যেহেতু আছে তাই বললাম একবার। নামকরণের সময় এগুলো তোমাদের খুব সুন্দরভাবে বলবো, বেসিক থেকে দেখে নেওয়া। সম্পৃক্ত যৌগ অ্যালকিন, অ্যালকিন মানে এটা যেটা আমি আগে বললাম কত সুন্দর সিঙ্গেল বন্ড আছে মানে সম্পৃক্ত যৌগ, আর সম্পৃক্ত যৌগটাকে বলা হচ্ছে অ্যালকিন। অসম্পৃক্ত অ্যালকিন, অসম্পৃক্ত যৌগ মানে কি হতে পারে, ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। আর ডবল বন্ড থাকা সেই এটাকে হাইড্রোকার্বনটাকে বলা হচ্ছে অ্যালকিন, আর ট্রিপল বন্ড থাকা হাইড্রোকার্বনটাকে বলা হচ্ছে অ্যালকাইন। বুঝতে পারছি আশা করি। এবার নেক্সট টপিকে যাওয়া যাক। পজ করে সবাই নোট করে নেবে। নেক্সট টপিক কি আছে, ডিগ্রি অফ কার্বন। নেক্সট টপিক আছে ডিগ্রি অফ কার্বন। ডিগ্রি অফ কার্বন, এই ডিগ্রি অফ কার্বনের ভিত্তিতে কার্বনকে মানে কম্পাউন্ডকে চার ভাগে ভাগ করা হয়। কি কি, প্রাইমারি, এক্সাম্পল দিয়ে বলবো কোন সমস্যা হবে, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। এটা মুখে কাজে লাগাবো। প্রাইমারি মানে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা কোয়ার্টার 4 ডিগ্রি। এবার দেখো কখন কি হবে ব্যাপারটা বুঝি। 1 ডিগ্রি মানে হচ্ছে এরকম। এক্সাম্পল বলতে আমি এটা এখানে দেখাচ্ছি, এক্সাম্পল দেখা হবে। এই একটা কার্বন, হচ্ছে যখন একটা কার্বনের সাথে যুক্ত আছে তখন সেটা প্রাইমারি। 1 ডিগ্রি মানে হচ্ছে যে দেখো কোন কার্বন যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলছে 1 ডিগ্রি। যখন দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তখন 2 ডিগ্রি। তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যদি যুক্ত থাকে তখন সেটা 3 ডিগ্রি। আর কোয়াটারনারি মানে 4 ডিগ্রি কখন হবে, যখন 4টে কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেটা 4 ডিগ্রি। আমি পুরো পাতি বাংলা ভাষাতে বলছি তাই তোমরা বুঝতে পারো। আমি এবারে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো CH3, ঠিক আছে। এই কার্বনটা দেখো, এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, এটা 1 ডিগ্রি। এই দুটো কার্বনই 1 ডিগ্রি, কারণ এও একটা কার্বনের সাথে যুক্ত আছে, এও একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি কার্বন। এই দুটো 1 ডিগ্রি, ঠিক আছে।
সেকেন্ডারি আর 2 ডিগ্রির ব্যাপারটা বলি তোমার। এই একটা কম্পাউন্ড হচ্ছে CH2 CH, এখানে একটা CH তো আমি তোমাকে বললাম যে এই কার্বনটা কত ডিগ্রি, তোমরা বলবে দেখো এটা কি হয়ে আছে, এই কটা কার্বনের সাথে যুক্ত, এই একটা দুটো, মানে সরাসরি যুক্ত থাকতে হবে। এটা একটা কথা মাথায় রাখতে হবে যে সরাসরি যে যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা একটা ডিগ্রি ধরা। এই সরাসরি কটা কার্বনের সাথে যুক্ত আছে, দুটো কার্বনের সাথে যুক্ত, তাই 2 ডিগ্রি। ঠিক আছে, এবার 3 ডিগ্রির ব্যাপারটা দেখো। 3 ডিগ্রি বলতে নিশ্চয়ই সরাসরি 3টি কার্বনের সাথে যুক্ত আছে, নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই। CH2 এই কার্বনটা আমি বললাম কত ডিগ্রি, তোমরা বলবে সরাসরি 3টে কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা 3 ডিগ্রি। সহজ, খুবই সহজ, ইজি। এটা দেখো, এটা দেখতে কি আছে 4 ডিগ্রি, মানে সরাসরি 4টে কার্বনের সাথে যুক্ত, এরকম ব্যাপারটা হয়ে আছে। এখানে CH3 করলাম, এখানে CH2 করলাম, এখানে CH3 করে দিলাম, এটা CH3 করে দিলাম। এই কটা কার্বন, এই একটা, এখানে একটা, এখানে একটা, কত ডিগ্রি, 4 ডিগ্রি। কটা দেখো ডিগ্রি অফ কার্বনের ব্যাপারটা বোঝা গেল। সেটা প্রাইমারি সেকেন্ডারি টারশারি কোয়াটারনারি, এটা দেখে রাখো, কারণ এই ডিগ্রি কত ডিগ্রি কার্বন সম্বন্ধে মানে এটা পরে আরো তোমাদের বহুত কাজে লাগে, প্রচুর কাজে লাগে। যখন রিঅ্যাকশন করবে তখন প্রচুর কাজে লাগে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দিচ্ছি বড় দেখে, সেখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবগুলোই আছে। ঠিক আছে, এটা মুছে দিলাম। ডিগ্রি অফ কার্বনের আন্ডারে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দেখাবো, আর বাকিগুলো তোমরা ডিগ্রিতে পেয়ে যাবে। কার্বন CH2 CH3 CH3 বলতে হবে যে এটা স্টার মানে দেওয়া, এই কার্বনটা কত ডিগ্রি। ঠিক আছে, এই কার্বন সেটা কতগুলো সরাসরি যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা এটা ডিগ্রি। এটা কতগুলো কার্বনের সাথে যুক্ত, 1 2 3 4 ডিগ্রি। বোঝা গেল? এটা কত ডিগ্রি, এটা সরাসরি কতগুলো কার্বনের সাথে যুক্ত, 1 2 ডিগ্রি। এটা আমরা বলবো না যে দেখুন যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা, তার মানে 4টে কার্বনের সাথে কোনো না কোনো ভাবে যুক্তই আছে। এরা তো চেইন আকারে আছে, কোনো না কোনো ভাবে যুক্তই আছে, তো 4 ডিগ্রি হওয়ার কথা না। আমি যেটা বললাম যে সরাসরি যুক্ত থাকতে হবে, সরাসরি পাশে পুরো পাশাপাশি থাকতে হবে, 2 ডিগ্রি, দুটো কার্বন 2 ডিগ্রি। ঠিক আছে, এটা কত ডিগ্রি দেখো, 1 2 3, 3টে কার্বনের সাথে সরাসরি যুক্ত, তাই এটা 3 ডিগ্রি। বোঝা গেছে? আশা করি বুঝে যাওয়ারই কথা। ঠিক আছে, নোট ডাউন করে নাও। আজকে ক্লাসের প্রথম ক্লাসের লাস্ট টপিক হচ্ছে দ্য অ্যারে টু রাইট অফ স্ট্রাকচার অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস গুলোকে লেখার পদ্ধতি 4 প্রকারের পদ্ধতি রয়েছে, মানে এক এক করে বলছি। প্রথম পদ্ধতি হচ্ছে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা বলতে বোঝায় যে আমি তোমাদেরকে যেমন ভেঙে লেখা শিখেছি কার্বনের 4টে ভাগ, সেরকম করি। কারণ ধরলাম মিথেনের স্ট্রাকচার আঁকবো, মিথেন, এটা কিভাবে আঁকবো, মিথেন কার্বন, এটা হচ্ছে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। আর একটা হচ্ছে কনডেন্স বা সংক্ষিপ্ত। এটা নাম হচ্ছে সংক্ষিপ্ত, এটা সম্পূর্ণ, এটা সংক্ষিপ্ত। এটা কি না হয় না, এটা হয় জাস্ট এইভাবে CH2
CH3 এইভাবে, এই মানে হাইড্রোজেনের বন্ডগুলো দেখতে পাবেন বা CH3 CH2 CH3 এইরকম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এটা একটু জটিল, বাট আমি বলছি। বন্ড লাইন ফর্মুলা বলতে একটা লাইনের দ্বারা বোঝানো, এরকম এরকম একটা স্ট্রাকচার। এটার মানে একটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বন বোঝাচ্ছে। কি হবে দেখো, এটা হচ্ছে বন্ধন রেখা বা রেখা বন্ধন দ্বারা, রেখা বন্ধন, রেখা বন্ধন দ্বারা এটা 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 কি একটা হচ্ছে যে নাকি অর্গানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বনকে বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে দেখো, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট বা এই জয়েনিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, জয়েনিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, জয়েনিং পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে একটা করে কার্বন আছে, এখানে একটা কার্বন। এটাকে লেখা হয় কি করে দেখো, বন্ড লাইন ফর্মুলাটা লেখা হয় এভাবে, আমি এটাকে ভেঙে দেখাচ্ছি এটা কিভাবে লেখা হয়। এখানে দেখো কার্বন, এই কার্বন, এই কার্বন, ঠিক আছে। এবারে হাতগুলো যেমন এখানে শেষে আছে, মানে একটা না তিনটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন, এই আর একটা এক্সাম্পল দেখা, এরকম একটা দাগ দেওয়া আছে। এটাতে কি আছে, এটা থেকে দেবে। এখানে আমি বললাম যে এন্ড পয়েন্টে কার্বন আছে, জয়েন্ট পয়েন্টে, এন্ড পয়েন্টে কি আছে না, এখানে কার্বন আছে, এখানে কার্বন, মানে এখানে CH3 বোঝা গেছে। এটা সিঙ্গেল বন্ডে দেখলাম, ডবল বন্ডে একটা দেখলাম, এটা মুছে দিই। ডবল বন্ডে দেখাচ্ছে এরকম আছে, ট্রিপল বন্ড এরকম আছে। এটা কি বোঝাচ্ছে, এই বন্ডটা বোঝাচ্ছে কার্বন কার্বন, এখানে ট্রিপল বন্ড এমন করে আছে এখানে। এবার দেখেন তিনটে বন্ড হয়ে গেছে, মানে একটা হাইড্রোজেন দরকার, এখানে তিনটে বন্ড, চারটে বন্ড হয়ে গেছে, এখানে তেমন হাইড্রোজেন দরকার নেই, এখানে একটা বন্ড তেমন তিনটে হাইড্রোজেন দরকার, ঠিক আছে। এটাই হবে একটা ডবল বন্ডে দেখিয়ে এরকম দেওয়া হচ্ছে সমান কি বুঝবো, এর মধ্যে আছে দেখো এন্ড পয়েন্ট, আমি বললাম যে এন্ড পয়েন্টে কার্বন আছে, ধরুন দুটো কার্বন মাঝে ডবল বন্ড, হাইড্রোজেন কটা থাকবে, এখানে দুটো দরকার, এখানে দুটো, এটা হচ্ছে রেখা বন্ধন। আর একটা 4 নম্বর যেটা হচ্ছে 3D রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা মুছে দিচ্ছে 3D টা লাস্ট যেটা, সেটা দেখাচ্ছে। এটা তোমরা পজ করে তুলে নাও, নোট ডাউন করে নাও। চার নম্বরটা কি না, 3D রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনটা কিভাবে বোঝা যায়, এগুলো একটা কার্বন, কিউ আর এটা কি 3D টা কিভাবে বোঝা যাচ্ছে দেখো, এই পি আর কিউ এই প্লেনের উপরে আছে, এটা কিভাবে আসবে 3D তো বললাম আসলে কি, এই যে পি আর কিউ এটা আছে এই প্লেন, এই বোর্ডটা এই বোর্ডের প্লেনে আছে, মানে ইন দা প্লেন, ঠিক আছে। এবার কি এই দুটোর মধ্যে এই এসটা আছে কোথায় না, এসটা বোর্ডের পেছনে আছে, বোর্ডের পেছনে। এটা পুরোটাই হচ্ছে যে মানে ইমাজিনেশন, এটা দিয়েছে আমি বাংলাতে লিখছি, পেছনে আছে। এটা কি আছে না, বোর্ডের উপরে আছে, বা বোর্ডের উপরে লিখে দিলাম আমি, বোর্ডের উপরে আছে। আমি চারটে কলম দিয়ে দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো। দেখো এটা হচ্ছে যে পি, এটা হচ্ছে যে কিউ, আর পেছনে আছে যে এস, এটা পেছনে আছে, এটা এইভাবে আছে, এটা এস, ঠিক আছে, এটা এস। আর এটা যে সামনে আছে এভাবে আছে,
এটা হচ্ছে যে বোর্ডের উপরে যেটু বলা আছে এটা হচ্ছে আর, আর এটা আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করলাম, এটা নিজেরা বাড়িতে আবার চেষ্টা করবো, ঠিক আছে। যেটা বোঝাতে চাইলাম যে এই পি আর কি হচ্ছে যে এই পেনের উপরে আছে, এসটা আছে পেছনে, মানে এইভাবে আছে বোর্ডের সেই দিকে এইভাবে আছে, আর বোর্ডের উপরে আছে কি আর, বোর্ডের উপরে আর আছে এইভাবে আছে, ঠিক আছে। এস আর আর, এস আর এইভাবে আছে বোর্ডের উপর এইভাবে, এটা যদি বোর্ড হয় এটা হচ্ছে এস আর এটা এইভাবে আছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। আর নাহলে এটা তোমরা বাড়িতে একবার নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। আপাতত আজকের ক্লাসটা এতটাই পর্যন্ত রাখলাম। তোমাদের এই 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 ব্যাপারটা, এই পুরো এই ডায়াগ্রামটা আমি আমার ট্রাইপড যেটা থেকে আমি ভিডিও করছিলাম, যেটার সাথে ফোনটা করা ছিল, সেটা দিয়ে আমি তোমাদের একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা ধরলাম পি, এটা পি আর এটা হচ্ছে যে কিউ, এই দুটো হচ্ছে যে একই পেনে আছে, ঠিক আছে। এটা পি আর কিউ, এটা পি আর এটা কিউ একই পেনে আছে। আর এটা হচ্ছে যে আর, এটা বোর্ডের উপরে আছে, এটা উপরে আছে। আর এটা কি এস, ঠিক আছে, বোঝা গেল। এটা পি, এটা লম্বাটা কি, এই লম্বাটা, আর এটা হচ্ছে কিউ, ঠিক আছে। আর এই যে পেছন দিকে যেটা আছে এটা হচ্ছে পেছনে কি আছে এস, এটা এস। আর সামনে কোনটা আছে এটা আর, ঠিক আছে। আমি এটা আমার ট্রাইপডের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমাকে বাড়িতে একবার নিজেরা করে চেষ্টা করো, কোন কলম টলম দিয়ে, ঠিক আছে। শেষ করার আগে কিছু কথা বলে নিই। আমাদের আমাদের আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে এটা শেয়ার করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও। আর একটা কথা যে এটা হচ্ছে যে আমার প্রথম অনলাইন ক্লাস, যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে কোথায় ভুলটা হয়েছে, তাহলে পরবর্তী ক্লাসে আমি আমার ভুল না করার যথেষ্ট চেষ্টা করবো, আমি লক্ষ্য রাখবো, ঠিক আছে। তো এই বলে ক্লাসটা শেষ করছি। ওকে, বাই, সি ইউ গাইস ভেরি সুন।